জাঙ্কুক নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়ি চাচি, যাও তুমি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। জিন যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে জিনের অপেক্ষায়। জিনকে বিমর্ষ হয়ে আসতে দেখে বুঝলো সবাই জাঙ্কুককে মানাতে পারেননি তিনি। সুবিন চোরের মতো মুখ করে বসে আছেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। ন্যান্সি আপন মনে বলতে লাগলেন, কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে, সবাই কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো বহতা নদীর জলের স্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি? দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হেসেল ঠেলতে আসেনি। সুবিন ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না। চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুলকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। সানা কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতের পানি খাবেন না, খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যত বাবা বাবা বলে আপন হতে চাইতো, বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? সুবিনের বাবা জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়েই বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে তে নিচের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের যত অপরাধ অন্যায় সব তে এক নিমেষেই ভুলে যায়। তের ইচ্ছা করছে যে কোনো মূল্যে জাঙ্কুকের মনটা ভালো করে দিতে। হঠাৎ করেই তের মনে হলো জাঙ্কুকের বিছানায় ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় জাঙ্কুককে? তের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? জাঙ্কুক কি দরজা খুলবে? তে জাঙ্কুকের রুমের দরজা নক করলো। ভেতর থেকে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কি চাই? মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। লাগবে না, ভাগ এখান থেকে, আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। তের কান্না এসে গেল। চোখের জল মুছে তে আবারও ডাকলো। জাঙ্কুক আর জবাব দিল না। ভেতরে জাঙ্কুক ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দেবে এর জবাব? সারা রাত ধরে তে ছটপট করে কাটিয়েছে। কি হচ্ছে জাঙ্কুকের রুমে কে জানে? জাঙ্কুকের কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর তেকে সকাল বেলায় ডেকে হয়রান হতে হয়নি কারোর। তে নিজেই উঠে গেছে সাত সকালে। জাঙ্কুক বের হলো একটা হলুদ টি শার্ট পরে। তের সাথে জাঙ্কুকের দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো জাঙ্কুককে। জিন চা দিতে দিতে জাঙ্কুককে দেখে জিজ্ঞাসা করলেন, এ কি অবস্থা তোর বাবু, এসব কি? জাঙ্কুক ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতেছি না সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন কে জানে। তে দেখলো জাঙ্কুকের সারা শরীর লাল হয়ে আছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। বগুম আর আয়ু এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। তের চোখে পানি দেখে বগুম বলল, কি রে ফেলটুস, কাঁপছিস কেন? তে দ্রুত চোখ মুছে নিল। জাঙ্কুক এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। তাই তো তে, তোমাকে কেমন মন মরা লাগছে কেন আজকে? তে জবাব দিল না। তার আগেই বগুম হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে, ওর পেছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তো আর হাল চাষ হয় না। তুমি আমাদের লিনোকে আসার পর থেকে দেখেছো তের মতো করতে? দুজনেই সেম ক্লাসে পড়ে। লিনোকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না। আর তেকে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে তে হাজির, নিজের এই বোচা নাকটা নিয়ে। তে শক্ত হয়ে বসে রইল। জাঙ্কুক বিরক্ত হয়ে বগুমের দিকে তাকালো। বগুম জাঙ্কুকের সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আয়ুর সামনে কিছু বলতে পেরে খুশি হলো। তের এইসব কিছুই কানে গেল না। সে ভাবছে জাঙ্কুকের কথা। জাঙ্কুকের তো গতকাল এমনিতেই মনটা খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তাই দেয়নি। কেন এমন কাজ করলো তে? এত বোকা কেন সে? ভেবে পেল না তে। কি রে তে, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? তে জবাব দেওয়ার আগে আবারও বগুম বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার। এই মাথায় আসলে আছেটা কি? ও পড়ে কি হবে? আর পড়ালেখা বন্ধ করে কাজের বুয়ার সাথে কাজে লাগিয়ে দাও। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো এসব শুনে, তবে তের সামনে কিচ্ছু বলল না। তে এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন তেকে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময়
সময় সব দুষ্টুমি মস্করা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে লাগে ভীষণ। তাই তেরও লাগলো ভীষণ। বগুমের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটে ফোটাও এখন আর মনে নেই, বরং বগুমকে তের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন জিমিনকে কিভাবে ধমকেছে তে তা দেখেছে। লেখাপড়া করার জন্য তো চাঙ্কুকো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন হয় না যে তের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে তে বগুমকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। চাঙ্কুকের ভীষণ ভালো লাগলো তের এমন প্রতিবাদে। মাথা নিচু করে চাঙ্কুক মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। তে ওপরে চলে গেল। ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় বগুম, তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সব সময় তেকে হার্ট করে কথা বলো। চাঙ্কুকও কিন্তু তের ব্যাপারে কনসার্ন। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে যাতে তেকে একটু স্পেশাল করে গাইড দেওয়া হয়। তাহলে তুমি কেন এমন বিহেভ করো না বগুম? বগুম জবাব দিতে পারলো না। কিছুটা রুষ্ট হলো আয়ুর কথায়। সারাক্ষণ আয়ু চাঙ্কুকের প্রশংসা করে, বগুমের তা সহ্য হলো না। তে ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হনহন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না তে। চাঙ্কুক চেয়ার থেকে উঠে তেকে ডাকলো, কিন্তু তে দাঁড়ালো না। কথা বলার সময় ভেবে কথা বলো। তেকে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না ভাইয়া। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই তের সাথে। চাঙ্কুক দ্রুত ওপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আয়ু পথ আটকালো চাঙ্কুকের। কোথায় যাবে চাঙ্কুক? আমিও যাব, চলো। তেকে ছাতা দিয়ে আসতে হবে, বৃষ্টির পানিতে তের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চাঙ্কুক না দাঁড়িয়ে বের হয়ে গেল। চাঙ্কুকের পিছু পিছু আয়ুও বের হয়ে গেল। বগুম বসে বসে আয়ুর ছুটে যাওয়া দেখলো। আকাশ আরো অন্ধকার হয়ে আসছে, কেমন গুরু গুরু শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আয়ুকে ফেলে চাঙ্কুক ছুটে গেল। তেকে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে তে প্রচন্ড ভয় পায় সেই ছোটবেলা থেকেই। একা থাকলে তে মারাত্মক ভয় পেতে পারে সেই ভেবে চাঙ্কুক দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো তে বৃষ্টিতে ভিজবে। তে রেগে গিয়ে দ্রুত হাঁটছে। চাঙ্কুক দৌড়ে এসে তের মাথায় ছাতা ধরতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো চাঙ্কুক এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার জন্য। আর এক মুহূর্ত আগে হলেও তে ভিজে যেত হয়তো। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে চাঙ্কুক তের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে তের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোঁটাও না আসে তের গায়ে। ভিজতে ভিজতে আয়ু এগিয়ে গেল। আয়ুর ভীষণ ভালো লাগছে ভিজতে। চাঙ্কুককে ডেকে আয়ু বলল, ভিজবে চাঙ্কুক, আসো। না এখন না, তে ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। তে ভয়ে কুকড়ে গেল। চাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরে বলল, তে শুন কি হয়েছে একবার, আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। তের হঠাৎ করে হাসি পেল। মাথা মোটাতে কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল চাঙ্কুক ভাই আসলে গল্পটা বলতে চাইছে তে যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজে থেকে তের সাথে কথা বলছে অনবরত। তে ভয় পাচ্ছে দেখে দু হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো তে এরকমটা করতে? আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, কি করবে তুমি? ছেলেটি বলল ট্রেন থামাতে লাল নিশান উড়াবো। লোকটি বলল যদি রাত হয়। ছেলেটি বলল লাল আলো দেখাবো। লোকটি বলল লাল আলো যদি না থাকে। ছেলেটি বলল তাহলে আমার বোনকে ডাকবো। লোকটি বলল বোনকে কেন? ছেলেটি বলল ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আয়ু হেসে উঠলো শব্দ করে। তে মুচকি হাসলো। চাঙ্কুক কিছুক্ষণ পর তেকে বলল, তে লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না রে। মানুষ চাইলেই পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিচ্ছু নেই। তুই লেখাপড়াকে এত অবহেলা কেন করিস বলতো? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সবকিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারোর জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলিস না তে। ছোটবেলায় আমার হাত ধরেই তো তোর পড়ালেখার হাতে খড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল তুই টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ, নিজেকে নিজে জিজ্ঞাসা কর কেন এমন করছিস। এখনো সময় আছে তে, বাকি জীবন পড়ে আছে সামনে। তে
তে কিচ্ছু বললো না। আসলে তেও জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করেই তে সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করেই পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই তের মনটা ভালো হয়ে গেল, সবকিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আয়ু দাঁড়িয়ে আছে, আয়ুকেও এখন তের ভীষণ ভালো লাগছে। জাঙ্কুক ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে তের। বৃষ্টি একটু কমতেই তে ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। জাঙ্কুক আর আয়ু বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আয়ু বলল, জাঙ্কুক, তেকে ভীষণ ভালোবাসো তুমি, তাই না? জাঙ্কুক চমকালো ভীষণ। তে হলো তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেনি, যাকে সন্তর্পণে জাঙ্কুক লুকিয়ে রেখেছে নিজের মনে। না না, তো তেমন কোনো ব্যাপার না। আয়ু হাসলো, তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়ছি জাঙ্কুক। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে তের জন্য একটা সফট কর্নার আছে। তুমি তেকে প্রচন্ড রকম ভালোবাসো, যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে জাঙ্কুক, তুমি আমার ফ্রেন্ড হবে? জাঙ্কুক হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের জাঙ্কুকের মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়াটা খুব দরকার। আয়ু অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আয়ু যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরি ঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে জাঙ্কুক বলল, তেকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে, তেমনি আমিও মনের গোপনে তেকে লুকিয়ে রেখেছি ভালোবেসে। তে কিন্তু ভীষণ লাকি, তাকে এরকম করে কেউ ভালোবাসে অথচ সে বুঝতেও পারছে না সেটা। তুমিও তো কম লাকি নও আয়ু, বগুম ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। বগুম ভাইও কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। শুনে আয়ু হাসলো ভীষণ, তারপর বলল,